আজকের এই ভিডিও আমাদের পশ্চিম বাংলার এসআইআর কে ঘিরে যে গভীর নাগরিক সংকট শুরু হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সাধারণ মুসলিম সম্প্রদায়, তফসিলি জাতি, উপজাতি এবং প্রান্তিক মানুষদের সঙ্গে রাষ্ট্র যে অদ্ভুত প্রতারণা রাজনীতি শুরু করেছে। ভোটের আগে মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়ার যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে সাধারণ মানুষ কিভাবে মুক্তি পেতে পারে তার দিশা দেখানোর জন্য আজকের এই ভিডিও। সুতরাং প্রত্যেক দর্শককে আমরা বিশেষভাবে অনুরোধ করছি শুরুতেই যে এই ভিডিও আপনারা প্রত্যেকে গুরুত্ব সহকারে দেখুন এবং আপনার এলাকার যে সমস্ত সাধারণ ভোটারের নাম ভোটার তালিকা থেকে কেটে গেছে অর্থাৎ ডিলিটেড হয়ে গেছে, হিয়ারিং উত্তর পর্বে তাদের নাম সংযোজনী তালিকায় নথিভুক্ত হয়নি, অ্যাডজুডিকেশনে ছিল, অথচ আশা করা হয়েছিল সমস্ত কাগজ দিয়ে হিয়ারিং করবার পর তাদের নাম সংযোজনী তালিকায় আসবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক একটি বুথে হাজার ভোটারের মধ্যে 200 থেকে 300 পর্যন্ত ভোটারের নাম ডিলিটেড হয়ে গেছে, অথচ তাদের প্রত্যেকের নামই 2002 সালের ভোটার তালিকায় ছিল। এমনকি তার আগেও তারা একাধিকবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, কিন্তু এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক এক ভয়ঙ্কর খেলা খেলে সেই সমস্ত ভোটারদের নাম তালিকা থেকে বিযুক্ত করা হয়েছে, যাতে এই সমস্ত নাগরিক আগামী দিনে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হন। 2026 সালের বিধানসভার ভোট দান থেকে তারা তো বঞ্চিত হবেনই, এমনকি আগামী দিনে নাগরিক অধিকার থেকেই তারা বঞ্চিত হবেন, ডি ভোটার হয়ে এমনকি ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এই মুহূর্তে রাস্তার আন্দোলন যেমন জরুরি, এই সরকার সাংবিধানিক কর্তব্য পালন করতে ব্যর্থ হওয়ার পর নাগরিক যাতে সরকারের কাছে কোনো প্রশ্ন না তুলতে পারে তার জন্য নাগরিককেই কাঠগড়ায় দাঁড় করানো এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই বর্তমান ভারত সরকারকে শিক্ষা দেওয়ার জন্য সাধারণ নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, কিন্তু তার আগেও উচিত এই মুহূর্তে কাগজ কলমের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া। পরীক্ষার হলে প্রশ্ন যদি কমন না আসে, পরীক্ষা না দিয়ে যদি চিৎকার করা হয়, সেই ছাত্র ফেল বাধ্যতামূলক। তাই আমাদের এসআইআর পর্বে যেটুকু আইনি লড়াই, সেই আইনি লড়াই আমাদের করতে হবে। প্রতিটি বুথে সংযোজনী তালিকা প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তাই আমাদের এই ট্রাইব্যুনালে আবেদন করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, কতটা যত্নবান থাকা উচিত, আমাদের প্রতিটি কাগজকে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে আমাদের আইনি কাজকে পূর্ণ করতে হবে। অন্যথা আমাদের কিন্তু এই ট্রাইব্যুনালেও ডিলিটেড ভোটার তালিকা থেকে মূল ভোটার সংযোজনী তালিকায় নাম নথিভুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে যাবে। তাই এসআইআর যে লড়াই পশ্চিমবাংলার এই মুহূর্তে সবচাইতে বড় লড়াই, অথচ প্রধান রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তারা ভোট সংগ্রহে ব্যস্ত, অথচ আমাদের সমাজের একটা বড় অংশের ভোটার যাদের নাম তালিকা থেকে কেটে গেছে তারা যখন হাই হাই করছে, অনেক মানুষ ট্রমায় চলে যাচ্ছে, এমনকি কিছু মানুষ তারা আত্মহত্যা করবার মতো নির্মম কথাও ভাবতে শুরু করছে এই মুহূর্তে আইনি সহায়তা না পেয়ে। ট্রাইব্যুনালে একটি গুছিয়ে সাজিয়ে সমস্ত তথ্য দিয়ে একটি ফর্ম ফিল আপ করবার আমাদের প্রয়োজন, যদি আমরা মূল তালিকায় আমাদের নামকে সংযুক্ত করতে চাই। অথচ নির্বাচন কমিশনার যারা এই ষড়যন্ত্রের মূল ভাগীদার, তারা এখনো পর্যন্ত কোনো সর্বজন গ্রাহ্য ফর্ম প্রকাশ করেনি, যে ফর্ম ফিল আপ করলে আমরা আমাদের নামকে তুলতে পারি মূল খাতায়। আমরা ভারতীয় নাগরিক, ভোটার কার্ড, রেশন কার্ড, সমস্ত সরকারি কাগজ থাকা সত্ত্বেও আমাদের নামকে বাদ দেওয়ার যে ভয়ঙ্কর অন্যায় হয়েছে আমাদের সঙ্গে, সেই অন্যায়কে ন্যায় পরিবর্তন করবার জন্যে আজকে এই ভিডিওতে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষক শ্রমিক মণ্ডল। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই, শ্রমিক মণ্ডল বাবু তিনি নিজে পরিশ্রম করে একটি ফর্ম আপনাদের জন্য তৈরি করেছেন, যে ফর্ম আমাদের বিচারে সব থেকে সেরা। সমস্ত তথ্যকে সাজিয়ে প্রত্যেকটি ভোটারের নিজস্ব সমাধানের প্রত্যেকটি তথ্য দেওয়ার সুযোগ রয়েছে এই ফর্মে। মাস্টারমশাই আপনাদের সামনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার যাবতীয় বিবরণ দেবেন এবং এই ফর্ম আপনারা কিভাবে পাবেন সে কথা উনি আপনাদের বলবেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, কিউআর কোড দেওয়া হবে, সেখান থেকে আপনারা ফর্ম পাবেন এবং ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তারও একটি বাংলা
বাংলায় নির্দেশিকা দেওয়া থাকবে। তাছাড়া উনি নিজে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবেন কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আমাদের নাম এই ভোটার তালিকায় তুলতে হবে। তাই এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ যারা লেখাপড়া কম জানেন, ইংরেজি জানেন না, তারা যারা এখন মধ্য সাগরে হাবুডুবু খাচ্ছে, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ান এবং এই আইনি লড়াইয়ের শরিক হন। মাস্টারমশাইকে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিও শুরু করবার জন্য। আপনারা জানেন যে এসআইআর এর বর্তমান পর্বে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যে একটা বিপুল সংখ্যক পশ্চিমবাংলার নাগরিককে তাদের নাম অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল। এই আক্রমণটা মূলত ইলেকশন কমিশনের পক্ষ থেকে নামিয়ে আনা হয়েছিল আমাদের পশ্চিমবাংলায় বসবাসকারী সংখ্যালঘু, তপশিলি, অশিক্ষিত প্রান্তিক মানুষ এবং মহিলাদের উপর। যারা অ্যাডজুডিকেশনে ছিলেন ইতিমধ্যেই কিছু তালিকা, সংযোজনী তালিকা বা সম্পূরক তালিকা হিসাবে ইতিমধ্যেই প্রকাশিত হতে আরম্ভ করেছে এবং একটা বিপুল সংখ্যক পশ্চিমবাংলার মানুষ সেই সম্পূরক তালিকায় তাদের নাম পাচ্ছেন না, অর্থাৎ তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা এই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাইব্যুনালে তারা কিভাবে অ্যাপ্লাই করবে? দুটোভাবে অ্যাপ্লাই করা যায়। একটি অ্যাপ্লিকেশান করা যায় হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করা যায়, আরেকটি অফলাইনে অ্যাপ্লিকেশান করা যায়। এখন বেশিরভাগ যারা এই ডিলিশনের শিকার হলেন তারা এটা ভাবছেন যে তারা কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশানটা করবেন, কারণ বাজারে সেই অর্থে হচ্ছে কোনো নির্দিষ্ট ফরম্যাটও পাওয়া যাচ্ছে না যেগুলোকে পূরণ করে এতকাল বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে করে আসতেন সেই রকম কোনো স্ট্যান্ডার্ড কোনো ফর্ম বাজারে পাওয়া যাচ্ছে না। স্থানীয় কোনো ক্ষেত্রে অনলাইনের দোকানে গেলে তাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেটা দেখে তারা তাদের মতো করে একটা ফর্ম ওই অনলাইনে একটা ফিল আপ করছে। সেই কারণে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি আপনাদেরকে এই ফর্ম পূরণের ব্যাপারে আমাদের যে বক্তব্যটুকু সেইটুকু জানানোর জন্য। আপনারা জানেন যে আপনি অনলাইন বা অফলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করুন না কেন, এর মূল কথা হচ্ছে যে আপনি যদি অফলাইনেও ফর্ম ফিল আপ করেন সেটা কার্যত যেখানটায় জমা দেবেন তারা সেটাকে অনলাইন ফর্মের আকারেই প্রস্তুত করবে। সেখানে তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ থাকবে। একটা হচ্ছে যিনি অ্যাপিল্যান্ট, যিনি আবেদনকারী, তার পরিচয়। দ্বিতীয় দুটো বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আর যা কিছু লিখছেন অনলাইন ফর্মে সেটা গুরুত্বপূর্ণ নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল, মানে আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনের মূল বিষয়টা কি, যে আপনি কি নিয়ে আবেদন করতে চাইছেন, অর্থাৎ আপনার সাথে প্রথম দিন থেকে কি কি ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছে। অর্থাৎ আপনি যে ধরনের ফর্মই ফিল আপ করুন না কেন অনলাইন বা অফলাইন, আপনাকে এই ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিলটা সেখানটায় লিখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড একটা আছে 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে যে আপনি কি ধরনের রিলিফ চাইছেন, অর্থাৎ মোদ্দা কথায় আপনার আবেদনটা কি, অর্থাৎ আপনার কাছে কোন কাগজ আছে বা কি তথ্য নথি আছে যার ভিত্তিতে আপনি আবেদন করছেন যে আপনার নাম যাতে পুনরায় নথিভুক্ত করা হয়। সেই জন্য আমরা যে ফর্মটা করেছি সেটা মোট 4 পৃষ্ঠার একটি ফর্ম, যার প্রথম পৃষ্ঠাটা দেখুন। প্রথম পৃষ্ঠাটা এই রকম। এই প্রথম পৃষ্ঠায় কি রয়েছে? প্রথম পৃষ্ঠায় যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন একদম খুব সহজ একটা ব্যাপার। আপনি প্রথম যেটা করবেন যে আপনি অফলাইনেই ফর্ম ফিল আপ করুন বা অনলাইনেই ফর্ম ফিল আপ করুন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফর্মটাকে আগে হার্ড কপিতে ফিল আপ করে নিতে হবে। এর পেজ নাম্বার 1-এ কি আছে? পেজ নাম্বার 1-এর উপরে আছে অ্যাপিল নাম্বার। এইটা আপনি লিখবেন না, কারণ যতক্ষণ না ওটা অনলাইনে এন্ট্রি হচ্ছে ততক্ষণ আপনি আপনার অ্যাপিল নাম্বারটা জানতে পারছেন না। এইটা বাদ দিয়ে বাকি কি রয়েছে দেখবেন, নেম রয়েছে, এখানটায় নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, আধার কার্ড, এপিক কার্ড, অ্যাড্রেস, অ্যাসেম্বলি নাম্বার। এখানটায় আমরা যেহেতু গোটা প্রক্রিয়াটা নওদার জন্য করেছি, আমরা 74 নওদা করেছি, অন্য কোথাও যদি আপনারা ফর্মটা করেন তাহলে এটা আপনাদের যা বিধানসভা হবে সেটা রাখবেন।
তারপরে আপনার নামটা কোন পার্ট নাম্বারে রয়েছে, অর্থাৎ 2025 সালের ভোটার তালিকায় কোন পার্টে আপনার নামটি রয়েছে, আপনার মোবাইল নাম্বার। এই হচ্ছে প্রথম আপনার জায়গাটাকে বলছি যে অ্যাপিল্যান্টস ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর পরিচয়। এই গোটা ব্যাপারটা আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন। এই ইংরেজিতে করাটা এই কারণে গুরুত্বপূর্ণ, এই ফর্মটা আমরা বাংলায় করতে পারতাম, কিন্তু যারা ট্রাইব্যুনালে বসবেন তারা আপনার ভাষা নাও জানতে পারে, ফলে তাদেরকে এমন হতে পারে যে সেই জন্য আপনাকে এই ফর্মটা ইংরেজিতে ফিল আপ করার জন্যই আমরা বলছি। এবার রয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে আপনি 1 নম্বরে যা লেখা আছে থাকবে প্রত্যেকের জন্য এক। এখানটায় দেখবেন আপনার এপিক নাম্বার কি আছে সেটা আপনি লিখবেন, আর লিখবেন আপনার এপিকের আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদাভাবে এটা ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এখানটায় যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এখানে মূল কথা যেটা লেখা আছে যে অ্যাপিল্যান্ট হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া এবং তিনি এখানকার রেসিডেন্ট এবং তার এই এপিক নাম্বার এবং এই পার্টে তার নাম আছে। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডিউরিং এসআইআর তার নামটা তিনি এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তিনি একটা ইয়ারও তাকে হচ্ছে এই ডেটে একটা নোটিশ পাঠান। প্রথম দেখবেন আপনার সাথে যেটা ঘটেছিল, আপনার কাছে বিডিও অফিস থেকে একটা নোটিশ পাঠানো হয়েছিল, যাতে বলা হয়েছিল, সেই নোটিশে আপনাকে বলা হয়েছিল যে আপনি অমুক দিনে হিয়ারিংয়ে উপস্থিত হন। সেই ডেটটা যেদিনে আপনাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে সেই হিয়ারিংয়ের ডেটটা আপনি এখানটায় লিখবেন। এবারে দেখবেন ওই নোটিশটাকে যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে আপনার নোটিশে লেখা রয়েছে যে কি কারণে কোন জিনিসের ক্ল্যারিফিকেশন আপনার কাছে চাওয়া হচ্ছে। দেখবেন নানান ধরনের ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে, আমরা সবকটাকে হচ্ছে এখানটায় এই ফর্মের মধ্যে রেখেছি। আপনি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সেই ঘরটাই ধরুন, আপনার কাছে আপনার মনে হলো যে আপনার ফর্মে লেখা আছে যে আপনার সাথে আপনার বাবার বয়সের যে পার্থক্য সেটা 15 বছরের কম, তাহলে আপনাকে দেখতে হবে যে এই অপশনটা কোথায় কোথায় রয়েছে। পেজ নাম্বার 2-এ কিছু রয়েছে, পেজ নাম্বার 1-এ রয়েছে, দেখবেন এই 2 নম্বরে এই অপশনটা রয়েছে। আমরা যখন গ্রামের দিকে আপনি ফিল আপ করতে চাইবেন এই প্রত্যেকটাকে আমার বাংলায় আমরা একদম শেষ পাতায় যখন আপনাকে ফর্ম পূরণের নির্দেশিকা করা আছে, আপনার এই পরপর পরপর যেভাবে আছে প্রত্যেকটা বাংলায় অনুবাদ করে ওখানটায় রাখা আছে। এটা হয়ে গেল আপনার পেজ 1। এবারে ফর্মের দ্বিতীয় পেজ। প্রথম পেজে এখানে দেখবেন যে এই যেগুলো আমরা বলেছিলাম যে আপনার জেন্ডার ইনফরমেশন ভুল রয়েছে কিনা, যা আপনার নোটিশে উল্লেখ আছে আপনি সেটা দেখে আপনি 4 নম্বর যে কলাম রয়েছে সেটা আপনি ফিল আপ করবেন। এরপরে আপনি যেটা জানাবেন সেটা দেখবেন যে আপনাকে যখন এআর অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল আপনি অনেক ডকুমেন্টস নিয়ে গেছিলেন, আপনার কাছে অনেক ডকুমেন্টস রয়েছে, কিন্তু তারা সেগুলো দেখুক বা না দেখুক আপনি জানাবেন যে আপনি কি কি ডকুমেন্টস তাদের কাছে প্রডিউস করতে চেয়েছিলেন। সেখানটায় যেমন আপনি চাইতে পারেন যে আপনার লেটেস্ট যে এপিক কার্ড সেটা সবারই রয়েছে, আধার কার্ড, মানে যেগুলো যেগুলো আপনার কাছে রয়েছে আপনি সেগুলোতে টিক দেবেন। দেখবেন অনেকের পাসপোর্ট বা পেনশন পিপিও যেটাকে বলি, পেনশন পেমেন্ট অর্ডার থাকা সত্ত্বেও তাদের নাম হচ্ছে এই ডিলিশনের তালিকায় রয়ে গেছে। ফলে আপনার যে যে ডকুমেন্ট এখানটায় রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি দেখুন এলআইসি অফ এয়ার, অর্থাৎ 2002-এর আগে আপনার কাছে আপনার যদি কোনো এলআইসির কাগজ থাকে বাড়িতে খুঁজলেই সেটা পাবেন। আপনি যদি দেখেন 2002-এর আগে আপনার কোনো ব্যাংকের পাসবই থেকে থাকে তাহলেও আপনি সেটা সেই পাসবইটা দেবেন এবং কোন এয়ার সেটা এখানটায় উল্লেখ করবেন। আপনার যদি পুরনো কোনো দলিল থাকে যেখানটায় আপনার নাম উল্লেখ রয়েছে সেটা 80 সাল বা 86 সাল কি 87 সাল, আপনি সেই দলিলটাও নিয়ে গেছিলেন, ওরা সেটা আপলোড করেনি, কিন্তু আপনি বলবেন যে আমার দলিলটা এত সালের দলিল আমার রয়েছে, আপনি সেই দলিলের ইয়ারটা লিখবেন। সিমিলারলি হচ্ছে আপনার ল্যান্ড রেকর্ড। এবার দেখবেন অনেক ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রে দেখবেন এমন রয়েছে যে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না, কিন্তু 1995 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল। তাহলে সেক্ষেত্রে আপনি সেই ভোটার লিস্টের কোন ইয়ারের ভোটার লিস্ট রয়েছে এবং কোথায় আপনার বা আপনার বাবার নাম উল্লিখিত রয়েছে সেই জায়গাগুলোকে আপনারা পূরণ করবেন। আপনি প্রত্যেকেই 2 মিনিটের মধ্যেই আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনার ই এপিকটা বার করে নিতে পারেন।
আপনি ইএপিকটাও একটা ডকুমেন্ট, এর সাথে সাথে ওবিসি সার্টিফিকেট সেটাও একটা গ্র্যান্টেড ডকুমেন্ট। আপনার কাছে যা যা এই ধরনের ডকুমেন্টগুলো রয়েছে আমরা এখানটায় যেগুলো উল্লেখ করেছি বেশিরভাগই আপনার কাছে রয়েছে। আপনার নাগরিকত্ব এবং আপনাকে ভোটাধিকার সম্পন্ন একজন নাগরিক এটা প্রমাণ করার জন্য এগুলি যথেষ্ট। ফর্মের পেজ 3-তে কি রয়েছে? পেজ 3-তে রয়েছে যে তারপরে যেটা বলা হচ্ছে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বার হলো, অর্থাৎ যে সংশোধনী তালিকা যেটা বার হলো সেটা কত তারিখে বার হলো। দেখবেন কয়েকটা ফেজে বার হচ্ছে, আপনার যে তালিকায় আপনি নাম বাদ পড়লেন অ্যাডজুডিকেশনের পরে সেই ডেটটা এখানটায় উল্লেখ করবেন। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিলিফ শর্ট এই ফর্মে, অর্থাৎ আপনি কি ধরনের রিলিফ চাইছেন, অর্থাৎ আপনার আবেদনটা কি, আপনার বক্তব্যটা কি। এই বক্তব্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অ্যাপিল্যান্ট বংশানুক্রমে আবেদনকারী বংশানুক্রমে একজন ভারতীয় এবং উক্ত ঠিকানায় তিনি থাকেন, একটা নির্দিষ্ট সময় যাবৎ তিনি সেখানটায় রয়েছেন। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে সেই 2 নম্বরটাকে আপনাদেরকে একটু দেখে নিতে হবে। এর প্রত্যেকটা লাইনের হচ্ছে বাংলা আপনারা পাবেন। এখানটায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানটায় যেটা যেটা আপনার প্রযোজ্য সেই বক্সে টিক দেবেন। যেমন ধরুন এমন হয়েছে যে প্রথমে লেখা আছে যে বিএলও আপনাকে সাকসেসফুলি আপনাকে ম্যাপিংটা করেছিল, অথচ আপনি ডিলিটেড হয়েছেন। যাদের ক্ষেত্রে 2002-এ নাম ছিল এবং বিএলও তাকে ম্যাপিং করেছিল, সেক্ষেত্রে আপনি আপনার নাম ছিল এবং ম্যাপিং করেছিল, আপনি এই ঘরটায় টিক দেবেন। যদি এমন হয়ে থাকে যে আপনার নাম ছিল না কিন্তু আপনার বাবা বা আপনার গ্র্যান্ড প্যারেন্টসের নামে থেকে আপনাকে হচ্ছে ওখানটায় বিএলও ম্যাপিং করতে সফল হয়েছিল, সেক্ষেত্রে আপনি এটাতে টিক দেবেন। যদি আপনি প্রথমটায় টিক দেন তাহলে দ্বিতীয়টায় টিক পড়ছে না। থার্ড ইয়েতে লেখা আছে সেখানটায় বলা হয়েছে যে বিএলও 2002 সালে আমার নাম ছিল না কিন্তু আমাকে সেই কারণে বিএলও ম্যাপিং করতে পারেনি, কিন্তু আমি যথেষ্ট ডকুমেন্ট দিয়েছি যাতে প্রমাণ হয় যে আমি 2000 সালের পূর্ববর্তী কোনো একটা ভোটার তালিকায়, সেটা 95-এর ভোটার তালিকা হতে পারে। আপনি দেখবেন যে নওদার 95 সালের ভোটার তালিকা আমরা সর্বত্র প্রোভাইড করতে পারছি। সেই তালিকায় যদি কারোর নাম থেকে থাকে তাহলে সেখানটায় 1995টা উনি লিখবেন। এইগুলোর পরে যেটা লেখা আছে যে মিসম্যাচ, যাদের ক্ষেত্রে হচ্ছে সারনেম বা নেমের মিসম্যাচ ছিল 2002-এর সঙ্গে 2025-এর, তারা এই জায়গাটায় টিক দেবেন। এইগুলোকে টিক দেওয়ার পরে এর বাইরেও যদি কিছু থেকে থাকে তাহলে আদার্সের ঘরে টিক দিয়ে সেটাকে আপনি পেনে লিখে দেবেন। এইটা হচ্ছে এই 2 নম্বর জায়গাটা ফিল আপ করার জায়গা। বাকি জায়গায় গিয়ে হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপিলেন্ট, ডেট অ্যান্ড প্লেস। অফলাইন ফর্মের যেটা শেষ পাতা, সেই পাতাটায় রয়েছে যে আপনি কি কি ডকুমেন্ট আপনি দিচ্ছেন। আপনি দিচ্ছেন আপনার যে ইলেকটোরাল সংযোজনী তালিকায় আপনার নাম বাতিল হয়েছে তার একটা কপি দিচ্ছেন, আপনি এনিউমারেশন ফর্ম এবং আগে উল্লিখিত যে যে ডকুমেন্টগুলো আপনি সব দিয়েছেন, আপনার এপিক কার্ড, আধার কার্ড, পুরনো রেশন কার্ড, যা যা আপনার রয়েছে আপনি সেখানটায় এই জায়গাটায় আপনি হচ্ছে উল্লেখ করবেন। এটা কেবলমাত্র অফলাইনে যখন আপনি কাগজটা জমা দেবেন তখনই এইটা আপনার জমা দেওয়ার একটা জায়গা রয়েছে। অনলাইনে আপনার এই ধরনের কোনো প্রভিশন নেই। এবার আপনি সেগুলো যখন জমা দিলেন, দেওয়ার পরে আপনার এখানটা একটা রিসিট, আমরা এখানটা একটা রিসিটের পেজ করেছি যেখান থেকে আপনি দাঁড়িয়ে এখানটায় হচ্ছে রিসিভিং অফিসার সিগনেচার করবে, আপনি সেখান থেকে এই রিসিটটাকে কালেক্ট করবেন। এটা রয়েছে ফর্ম পূরণের একটা নির্দেশিকা যেটা বাংলায় লেখা রয়েছে। এই নির্দেশিকায় আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটাই বাংলায় খুব ছোট করে দেওয়া রয়েছে হচ্ছে যে জায়গাগুলোর যে বক্সগুলোতে টিক দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইংরেজিটা বুঝতে আমাদের অসুবিধা হয়েছে, সেই ক্ষেত্রে যাদের অসুবিধা হবে তারা এখান থেকে এটা পরপর সেইভাবে ওগুলোর বাংলায় অনুবাদ করা আছে। আর এখানটায় দেওয়া আছে যে একটা হচ্ছে কিউআর কোড আমরা এখানটায় দিয়ে রাখছি, যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই ফর্মটা তার পিডিএফ, এবং যখন এইটাকে আপনি অনলাইনে করতে চাইবেন তখন আপনার পক্ষে এই ফর্মটা যদি দেখা যায় যে এটাকে আপনার ডকুমেন্ট ফর্মে যদি আপনি ফর্মটা পেতে চান তাহলে আপনার অনলাইন ফিল আপ করার ক্ষেত্রেও হচ্ছে অত্যন্ত সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টটাও এখান থেকেই হচ্ছে আপনারা পেতে পারেন। তাছাড়াও ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওটা প্রকাশিত হবে, তার ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে আপনি সমস্ত পিডিএফ এবং ডকুমেন্ট ফাইলগুলো পাবেন। পরিশেষে আমরা একটা কথা খুব জোর দিয়ে বলছি, যারা এই ভারতবর্ষে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাস করে আসছেন, যাদের বাবা
ঠাকুর দ্বারা এই দেশেই বাস করেছেন, তাদের কারোর ভোট কোনোভাবেই বাদ যাবে না, ভোট ডিলিট হতে পারে না। আপনারা ট্রাইব্যুনালে আবেদন করুন এবং তারপরেও যদি কারো সমস্যা হয়, আইনি লড়াই বাকি রয়েছে। আপনারা প্রত্যেকে যত্ন সহকারে নিয়ম মেনে সমস্ত কাগজপত্র দিয়ে ট্রাইব্যুনালে আবেদন করুন। আমাদের প্রদত্ত ফর্ম আপনারা ব্যবহার করুন এবং যথাযথভাবে ফর্ম ফিল আপ করুন। আমরা প্রত্যেককে গ্যারান্টি দিচ্ছি আপনাদের নাম যথাযথভাবে সংযোজনী তালিকায় সংযুক্ত হবে। এখন আইন লড়াই ক্ষেত্রে আমাদের কোনো গড়িমসি করলে হবে না, অকারণে ভয় পেলে হবে না। সংবিধান প্রত্যেক ভারতীয়কে সমান সুযোগ দিয়েছে, সে মুসলমান হোক, সে নিম্নবর্গীয় হোক, প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে, অকারণ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা আইনের পথে চলুন, নিশ্চয় আমরা এই সমস্যার জয় করতে পারবো। পরিশেষে আমি অধ্যাপক আব্দুল হালিম প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানে সঙ্গ দেওয়ার জন্য। এবং একটি আবেদন, আপনি আপনার প্রতিবেশী যে মানুষটি বিপদগ্রস্ত তাকে সহযোগিতা করুন এবং আপনাদের যে যে প্রশ্ন মনে জাগবে, যে সমস্ত উত্তর আপনারা পাচ্ছেন না, আপনারা প্রত্যেকে আমাদের কমেন্টে লিখে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদেরকে আইনি সুবিধা দিতে।